বিচার পেল তিলোত্তমা। দুঃস্বপ্নের শহর। কলকাতার ব্যস্ত শহরে দিনটি ছিল একেবারে স্বাভাবিক। মেডিকেল কলেজের প্রতিটি বিভাগে চিরচেনা কোলাহল, রোগীর আসা যাওয়া এবং শিক্ষার্থীদের ব্যস্ততা। তিলোত্তমা দেবনাথ এখন একজন জুনিয়র ডাক্তার। তার নির্ধারিত রাতের শিফটের জন্য তৈরি হচ্ছিল। হাসপাতালের কাজগুলো ক্রমশ কঠিন হচ্ছিল, কিন্তু তিলোত্তমার মধ্যে ছিল অদম্য ইচ্ছা এবং দায়িত্ববোধ। মানুষের সেবা করার স্বপ্নই তাকে এত দূর নিয়ে এসেছে। রাতে ডিউটি শুরুর আগে তিলোত্তমা তার বাবা মায়ের সঙ্গে ফোনে কথা বলল। তার বাবা বিজয় দেবনাথ সবসময়ের মতো উদ্বিগ্ন স্বরে জিজ্ঞাসা করলেন, মা, তুই ভালো আছিস তো? রাতের শিফট সামলাতে পারছিস? তিলোত্তমা বাবাকে আশ্বস্ত করে বলল, হ্যাঁ বাবা, চিন্তা করো না, সব ঠিক আছে, আমি সময় মতো ফিরে আসব। মায়ের স্বরের উদ্বেগ ছিল, তবে তিলোত্তমা জানত তার মায়ের উদ্বেগ তার ভালোবাসা থেকেই আসে। তুই সাবধানে থাকিস মা, রীনা দেবনাথ বললেন। মা, আমি ভালো আছি, তোমরা চিন্তা করো না, তিলোত্তমার স্নিগ্ধ স্বরে বলল। তারপর ফোন রেখে হাসপাতালের কাজ শুরু করার জন্য প্রস্তুতি নিল। রাত গভীর হলো। হাসপাতালের করিডোরগুলোতেও ধীরে ধীরে নীরবতা নেমে আসছিল। রোগীদের শারীরিক কষ্টের কাতর আওয়াজগুলো যেন সেই গভীর রাতের মধ্যে মিশে যাচ্ছিল। তিলোত্তমা তার কাজ শেষ করে একটু বিশ্রাম নেওয়ার জন্য হাসপাতালে একটি ছোট রুমে গিয়ে বসল। রুমের আলো নিভিয়ে দেওয়ার পরেও তার মনের মধ্যে কাজের চাপ ছিল। সে জানত এই পেশা কোনোভাবেই সহজ নয়, কিন্তু তার মনে গভীর এক তৃপ্তি ছিল। মানুষের সেবা করার সুযোগ তাকে শক্তি জোগাত। রাত তখন প্রায় 2টো। হাসপাতালের নীরবতায় আচমকা কিছু অস্বাভাবিক শব্দ ভেসে এলো। তিলোত্তমা প্রথমে সেই শব্দগুলোর উপর খুব একটা মনোযোগ দিল না, কিন্তু কয়েক মুহূর্তের মধ্যে সে বুঝতে পারল কিছু একটা ঠিকঠাক নেই। তার মনে অস্বস্তি জাগল, কিন্তু কিছু বোঝার আগেই দরজার দিকে হঠাৎ তীব্র শব্দ হলো। আলো জ্বালানোর আগেই দরজা ভেঙে ঘরে ঢুকে পড়ল 3-4 জন অচেনা মূর্খের দুর্বৃত্ত। তারা যেন মনের মধ্যে আগেই ঠিক করে এসেছিল আজকে রাতটা তিলোত্তমার জন্য হবে এক দুঃস্বপ্ন। দুর্বৃত্তরা তিলোত্তমার উপর ঝাঁপিয়ে পড়ল। তার চিৎকার শুনতে পেল না কেউ। তার প্রতিরোধ করার ক্ষমতা ধীরে ধীরে নিস্তেজ হয়ে গেল। সেই অন্ধকার রাতে তিলোত্তমার শরীর আর আত্মা বিভৎস অত্যাচারের শিকার হলো। রাতের সেই বর্বরতা যেন সমগ্র পৃথিবীর এক কালো দিককে সামনে তুলে আনলো। কিছু সময় পর তারা তাকে নৃশংসভাবে হত্যা করলো এবং নিস্তেজ দেহটিকে ফেলে রেখে পালিয়ে গেল। পরের দিন সকালে হাসপাতালের কর্মীরা যখন কাজ শুরু করলো, তারা মেডিকেল কলেজের সেমিনার হলের মধ্যে তিলোত্তমা মৃতদেহটি দেখতে পেল। তার নিথর দেহ দেখে সবাই স্তব্ধ হয়ে গেল। হাসপাতালের করিডোর জুড়ে এক অজানা আতঙ্ক ছড়িয়ে পড়ল। খবরটি দ্রুত ছড়িয়ে পড়ল এবং তিলোত্তমার বাবা মাকে খবর দেওয়া হলো। হাসপাতাল থেকে বলা হলো তিলোত্তমা আত্মহত্যা করেছে। এই খবর শোনার সঙ্গে সঙ্গে বিজয় দেবনাথ এবং রীনা দেবনাথ ভেঙে পড়লেন। তারা দ্রুত হাসপাতালের দিকে রওনা দিলেন, কিন্তু সেখানে পৌঁছে তারা নতুন এক দুর্বিষহ অভিজ্ঞতার সম্মুখীন হলেন। হাসপাতালে পৌঁছে তাদের মেয়ের দেহটি দেখার অনুমতি দেওয়া হলো না। নিরাপত্তার অজুহাতে তাদের কাছে কেউ সঠিকভাবে কিছু বলছিল না। বিজয় এবং রীনা দুজনে হাসপাতালের কর্মকর্তাদের সঙ্গে বারবার কাতরভাবে মেয়ের দেহ দেখার অনুরোধ জানালেও তারা প্রত্যাখ্যান হলেন। এরই মধ্যে হাসপাতালে এবং মেডিকেল কলেজে গুজব ছড়াতে শুরু করলো যে তিলোত্তমা আত্মহত্যা করেনি, বরং তাকে হত্যা করা হয়েছে। কেউ কেউ ফিসফিস করে বলছিল এটা কোনো আত্মহত্যা নয়, এটা পরিকল্পিত খুন। হাসপাতালের কর্তৃপক্ষ এবং স্থানীয় পুলিশ যেন ঘটনাটি ধামাচাপা দিতে চাইছিল। ডাক্তার সুভাষ ঘোষ, কলেজের প্রভাবশালী অধ্যক্ষ, তিলোত্তমার হত্যাকাণ্ড নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি। তার নীরবতা এবং পুলিশের পক্ষপাতদুষ্ট আচরণ সবকিছু আরও রহস্যময় করে তুলেছিল। তিলোত্তমার পরিবার এবং স্থানীয় মানুষদের মধ্যে অসন্তোষ বাড়তে লাগলো। গুজব এবং সন্দেহের পর্দা সরিয়ে ঘটনাতেই প্রকৃত সত্য উদ্ঘাটন করার জন্য ক্রমেই একটা চাপা খুব দানা বাঁধছিল। ষড়যন্ত্র এবং প্রতিবাদ। তিলোত্তমার মৃত্যুর পর হাসপাতালের করিডোর যেন এক গভীর নিস্তব্ধতা ঢেকে দিয়েছিল। খবরটি ছড়িয়ে পড়ার পরপরই মিডিয়া এবং সাধারণ মানুষ মনোযোগ এই ঘটনায় কেন্দ্রীভূত হলো।
হাসপাতালের কর্তৃপক্ষ দ্রুত এক বিবৃতি দিয়ে জানিয়ে দিল যে তিলোত্তমা দেবনাথ আত্মহত্যা করেছে। একটি সাধারণ সিকিউরিটি গার্ডকে দোষী হিসাবে চিহ্নিত করা হলো, যেন ঘটনাটি একা তার হাতেই সম্পূর্ণ হয়েছে। কিন্তু এই গল্পে কোনো সান্ত্বনা খুঁজে পায়নি সাধারণ মানুষ। তিলোত্তমার সহপাঠীরা, বন্ধুরা এবং হাসপাতালের কর্মীরা সকলেই জানত এটি কোনো আত্মহত্যা নয়, এটি একটি ঠান্ডা মাথার হত্যাকাণ্ড। তারা বিশ্বাস করতে পারছিল না যে এমন এক নিষ্ঠুর কাজ একজন সিকিউরিটি গার্ড একা করতে পারে। অন্যদিকে ডাক্তার সুভাষ ঘোষ এবং স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের দিকে সন্দেহের আঙুল ওঠা শুরু হলো। ডাক্তার সুভাষ ঘোষ হাসপাতালের অধ্যক্ষ, তার উপর ছিল সরকারের শীর্ষস্থানীয় লোকদের হাত। তার প্রভাব এতটাই ছিল যে পুলিশ এবং স্থানীয় প্রশাসনও তার বিরুদ্ধে কথা বলতে সাহস পেত না। তিলোত্তমার মৃত্যুর পরপরই সংবাদপত্রে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের স্রোত উঠল। সবাই জানতো হাসপাতালে বা মেডিকেল কলেজে কিছু বড় লোক এই ঘটনায় জড়িত। কলকাতার রাস্তায় হাজার হাজার মানুষ নেমে এলো। তাদের দাবি ছিল একটাই, তিলোত্তমা হত্যার প্রকৃত দোষীদের শাস্তি দিতে হবে। বিজয় দেবনাথ এবং রীনা দেবনাথ, তিলোত্তমার বাবা মা, চোখের জলে ভাসতে ভাসতে একের পর এক হাসপাতাল এবং পুলিশের দ্বারস্থ হলেন। তারা বারবার দাবি করলেন যে তাদের মেয়ে আত্মহত্যা করতে পারে না, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। কিন্তু প্রশাসন বারবার তাদের কথাগুলো অগ্রাহ্য করল। এরই মধ্যে ডাক্তার সুভাষ ঘোষ এবং স্থানীয় এমএলএ প্রবীর চ্যাটার্জির নাম গোপনে ছড়িয়ে পড়তে লাগলো। এই দুই ব্যক্তির প্রভাব এতটাই ছিল যে কেউ সরাসরি তাদের বিরুদ্ধে কথা বলার সাহস করত না। স্বাস্থ্য কর্মকর্তা সুজয় কৃষ্ণ দাসের নামও উঠে এলো, যিনি দীর্ঘদিন ধরে স্বাস্থ্য বিভাগে কাজ করছিলেন এবং হাসপাতালের সব খবর তার হাতের মুঠোয় ছিল। তিলোত্তমার প্রেমিক ডাক্তার অনির্বাণ গঙ্গোপাধ্যায় এই ঘটনার পর একেবারে ভেঙে পড়েছিল। তিলোত্তমার সঙ্গে তার সম্পর্ক শুধু প্রেমে নয়, বন্ধুত্বেরও ছিল। তিলোত্তমার প্রতি তার দায়িত্ববোধ তাকে চুপ করে বসে থাকতে দিল না। সে জানতো এই ঘটনার পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে এবং তাকে অবশ্যই সত্য উদ্ঘাটন করতে হবে। অনির্বাণ ধীরে ধীরে নিজের মতো করে তদন্ত শুরু করলো। তিলোত্তমার ফোনটি হাসপাতালের মর্গ থেকে উদ্ধার করা হয়েছিল, কিন্তু পুলিশ সেটি তদন্তের জন্য জব্দ করে রেখেছিল। অনির্বাণ কোনোভাবে সেই ফোনের তথ্য সংগ্রহ করার চেষ্টা করলো। একদিন তিলোত্তমার ক্লাউড অ্যাকাউন্টে লগ ইন করার সময় অনির্বাণ একটি অদ্ভুত জিনিস আবিষ্কার করলো। তিলোত্তমার ফোনের ক্যামেরায় সেদিন রাত্রে কিছু রেকর্ডিং সংরক্ষিত ছিল। সেই ভিডিও ফুটেজগুলোতে দেখা গেল কীভাবে কিছু দুর্বৃত্ত তিলোত্তমাকে আক্রমণ করেছিল এবং সেই দুর্বৃত্তদের মধ্যে পরিচিত কিছু মুখও ছিল। ভিডিওতে স্পষ্টভাবে দেখা গেল যারা তিলোত্তমার ওপর হামলা করেছিল তারা সিকিউরিটি গার্ড নয়, বরং হাসপাতালে উচ্চপদস্থ কিছু লোক এবং প্রভাবশালী ব্যক্তি। ডাক্তার সুভাষ ঘোষ, সুজয় কৃষ্ণ দাস এবং প্রবীর চ্যাটার্জি তিনজন এই রাতে ঘটনাস্থলে উপস্থিত ছিল। তাদের প্রত্যেকেরই ভূমিকা তিলোত্তমার প্রতি ঘটে যাওয়া নির্মম অপরাধের সাথে জড়িত ছিল। এই ভয়ঙ্কর সত্য অনির্বাণের হৃদয়কে কাঁপিয়ে দিল, কিন্তু সে জানতো এখন তার হাতে শক্ত প্রমাণ আছে। ভিডিওগুলো যদি ছিল অত্যন্ত স্পষ্ট এবং প্রমাণ হিসেবে যথেষ্ট শক্তিশালী। তিলোত্তমার ফোনে রেকর্ড করা এই ভিডিওগুলো আক্ষরিক অর্থেই তার হত্যার পুরো ঘটনা ফুটিয়ে তুলেছিল। এদিকে রাস্তায় সাধারণ মানুষের ক্ষোভ ক্রমেই বাড়ছিল। পুলিশ এবং হাসপাতাল প্রশাসনের পক্ষ থেকে বারবার মিথ্যা বিবৃতি দেওয়া হচ্ছিল এবং গার্ডকে একমাত্র অপরাধী হিসেবে চিহ্নিত করা হয়েছিল। কিন্তু মানুষজন জানত এর পেছনে বড় ধরনের ষড়যন্ত্র চলছে। অবশেষে একদিন অনির্বাণ তার সংগৃহীত প্রমাণ নিয়ে সাংবাদিকদের কাছে গেল। সে সব ভিডিও ফাইল সংবাদ মাধ্যমের হাতে তুলে দিল। সেই ভিডিওগুলো দ্রুত ছড়িয়ে পড়ল এবং পুরো দেশ জুড়ে এক চাঞ্চল্যকর প্রতিক্রিয়া দেখা গেল। মিডিয়াতে এই প্রভাবশালী ব্যক্তিদের মুখোশ খুলে গেল। তিলোত্তমার মৃত্যুর প্রকৃত ঘটনা এখন সবাই জানতে পারল। জনগণ রাস্তায় নেমে এসে আরও জোরালো প্রতিবাদ শুরু করলো। তারা ডাক্তার সুভাষ ঘোষ এবং তার সঙ্গীদের গ্রেপ্তার দাবি জানাতে লাগলো। আইন শৃঙ্খলা বাহিনীর উপরও চাপ বাড়তে থাকলো। প্রশাসন এতদিন যা ঢাকতে চেয়েছিল তার জন্য সাধারণের সামনে পুরোপুরি উন্মুক্ত হয়ে গেল। নীরব ন্যায় বিচার। দুর্গাপূজার সময় ঘনিয়ে আসছে। কলকাতার আকাশে শারদীয়া আমেজ, কিন্তু শহরের মাটিতে যেন আতঙ্ক আর অশান্তির ছায়া। তিলোত্তমা দেবনাথের হত্যার পর
থেকে কলকাতার মানুষ ভয়, ক্ষোভ এবং প্রতিবাদে ফুঁসে উঠেছে। একের পর একদিন পেরিয়ে গেলেও প্রশাসনের তরফ থেকে কোনো সঠিক পদক্ষেপ গ্রহণ করা হয়নি। সাধারণ মানুষ ক্রমেই প্রতিবাদে আরও জোরদার হয়ে উঠছে, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এবং সরকারের মন্ত্রী আমলারা নির্লজ্জভাবে এই নৃশংস ঘটনাটির পেছনে ষড়যন্ত্র ঢাকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। মহালয়ার দিন ভোরের আলো তখনও পুরোপুরি উঠতে পারেনি। আকাশে গোধূলির এক আবছা ভাব। প্রায় ফাঁকা হাসপাতালের প্রাঙ্গণে তখনও চলছে আন্দোলন। কয়েকজন প্রতিবাদকারী হাসপাতালের সামনে ব্যানার ধরে দাঁড়িয়ে, তাদের চোখে গভীর ক্লান্তি। কিন্তু তখনও তাদের দাবি তিলোত্তমা হত্যার সঠিক বিচার চায়। ঠিক তখনই আচমকা এক অদ্ভুত ঘটনা ঘটল। হাসপাতালের প্রধান গেট দিয়ে ঢুকলো একটি গাড়ি, কিন্তু গাড়ির ভেতরে কেউ নেই। প্রথমে কেউ কিছু বুঝতে পারল না। গাড়িটি ধীরে ধীরে সামনে এসে থামলো। কিছু পুলিশ এবং সাধারণ মানুষ তড়িঘড়ি গাড়ির দিকে ছুটে গেল। গাড়ির দরজা খুলে সবার চোখ বিস্ফোরিত হয়ে গেল। গাড়ির ভেতরে বাঁধা অবস্থায় পড়ে আছে 4 জন লোক: ডক্টর সুভাষ ঘোষ, স্বাস্থ্য কর্মকর্তা সুজয় কৃষ্ণ দাস, তার ছেলে শান্তনু দাস এবং স্থানীয় এমএলএ প্রবীর চ্যাটার্জি। তাদের হাত পা বাঁধা, মুখে রুমাল গুঁজে দেওয়া, সকলেই অচেতন অবস্থায় পড়ে আছে। গাড়ির ড্যাশবোর্ডে একটি নোট টেপ দিয়ে লাগানো, তাতে লেখা, আমরা সবাই অপরাধী, আমরা সবাই HIV। এই নোট দেখে উপস্থিত সবাই হতভম্ব। নোটের অর্থটা কী? কেন এই 4 জনকে এইভাবে আনা হয়েছে? গাড়ির ড্যাশবোর্ডে রাখা একটি পেন ড্রাইভও পাওয়া গেল। পুলিশের এক অফিসার সেটি হাতে তুলে নিল এবং ভাবতে শুরু করলো, এই পেন ড্রাইভে কী থাকতে পারে। প্রতিবাদকারীদের মধ্যে চাপা গুঞ্জন শুরু হলো। সবাই ভাবছে, শেষমেশ কি সত্যি ন্যায় বিচার আসতে চলেছে? ডক্টর সুভাষ ঘোষ এবং তার সঙ্গীরা, যারা এতদিন নিজেদের অপরাধ ঢাকতে মরিয়াছিল, আজ তাদের এই অবস্থায় দেখে আশেপাশের মানুষের চোখে অদ্ভুত এক মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ খুশি, কেউ অবিশ্বাসী, আর কেউ আতঙ্কের স্থবির। কিন্তু প্রকৃত প্রশ্ন হলো, এই কাজটা কে করলো? এই প্রশ্নের উত্তর খুব বেশিক্ষণ অজানা থাকলো না। কয়েক ঘন্টার মধ্যে খবর ছড়িয়ে পড়ল যে এই ঘটনার মূল পরিকল্পনাকারী আর কেউ নয়, ডক্টর অনির্বাণ গঙ্গোপাধ্যায়। সেই পেনড্রাইভের ভিডিওতেও তিলোত্তমা হত্যা এবং তার সাথে জড়িত 4 জনের অপরাধ সবটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। তিলোত্তমার ফোনে রেকর্ড করা ফুটেজ, যা এতদিন অনির্বাণের হাতে ছিল, এখন সেটি জন্য সম্মুখে এলো। ভিডিওটি দেখে স্পষ্ট বোঝা গেল কীভাবে তিলোত্তমার উপর অত্যাচার করা হয়েছিল এবং কীভাবে হাসপাতালে এই প্রভাবশালী ব্যক্তিরা সেই নৃশংস ঘটনাটির সাথে জড়িত ছিল। ডক্টর সুভাষ ঘোষের নির্দেশে কীভাবে সুজয় কৃষ্ণ দাস এবং প্রবীর চ্যাটার্জি পুরো ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, তার সবটা এই ভিডিওতে ধরা পড়েছে। তাদের অসুস্থ মনোবৃত্তির প্রমাণ এখন হাতের মুঠোয়। এদিকে গাড়ির ভেতরে পাওয়া নোটটি আরও এক ভয়ঙ্কর সত্যকে সামনে নিয়ে এলো। অনির্বাণ শুধু এই 4 জনকে অপহরণই করেনি, তাদের শরীরে HIV ভাইরাস ইঞ্জেকশন দিয়ে দিয়েছে। এটি ছিল প্রতিশোধকের এক অদ্ভুত এবং ভয়াবহ উপায়। তিনি প্রতিশোধ নিয়েছে এমনভাবে যা তাদের জীবনের শেষ দিন পর্যন্ত তিলোত্তমার মৃত্যুর জন্য তাদের দায়ী করবে। অনির্বাণ নিজের পরিকল্পনা অত্যন্ত নিখুঁতভাবে বাস্তবায়িত করেছিল। ভিডিও ফুটেজ এবং নোটের মাধ্যমে সে সবার সামনে প্রমাণ করল কীভাবে প্রভাবশালী ব্যক্তিরা নিজেদের ক্ষমতা অপব্যবহার করে নিরীহ মানুষের জীবন নিয়ে খেলা করে। কিন্তু এই প্রতিশোধ তার নিজের জীবনকেও গভীর অন্ধকারে নিয়ে গিয়েছিল। ডক্টর অনির্বাণ গঙ্গোপাধ্যায় সেই রাতেই পুলিশের হাতে আত্মসমর্পণ করলেন।